যেটা পড়াবো ক্লাস 9 এর যে তরলের ধর্ম যেটা পড়াচ্ছিলাম গঠন ও ধর্ম চ্যাপ্টারের যে সান্দ্রতা জিনিসটা, তাই তো। তরলের গঠন ও ধর্ম চ্যাপ্টারে আগে আমরা যেগুলো একবার বলেছি মনে করে দিই, যে তরল বা গ্যাসকে একই হেডিং এর আন্ডারে আমরা আলোচনা করেছি প্রবাহী নাম নিয়ে, তার যে চাপ রয়েছে সেটা আলোচনা করেছি। তারপরে আমরা তার প্লবতা বা আর্কিমিডিসের নীতি কিংবা তার ঘনত্ব এই সমস্ত জিনিসগুলো, আর আমরা আলোচনা করেছি যে তরলের পৃষ্ঠ টান, তরলের উপরিতলে একটা যে টান টান করা পর্দার মতো কাজ করে সেটা আমরা আলোচনা করেছি, এবং তার জন্য সংঘটিত কতগুলো যে ঘটনাগুলো দেখা যায় সেগুলো আলোচনা করেছি। তো সেটা একটু আমরা বলে নিচ্ছি যে তরলের উপরিতলটা টান টান করা পর্দার মতো কাজ করে। কারণটা কি না, তরলের যদি একটা তল ধরে রাখি, তো তার ভেতরের দিকে যদি একটা অণুকে ধরি, তার অণুর চারপাশে সব দিকে সমান সংখ্যক অণু রয়েছে কোনো একটা অণুর চারপাশে, সেই প্রত্যেকটা অণু পরস্পরকে যেভাবে টানে আকর্ষণ বল করছে, সবাই চারদিকে যদি বল প্রয়োগ করে, তাহলে ওর ওই যে ভেতরের যে অণুটার উপর মোট বলের মান কত? 0। যেহেতু সব দিক থেকে সমানভাবে তারপর বল প্রয়োগ করা হচ্ছে, তো তরলের অভ্যন্তরের কোনো ভেতরের যে অণুর উপর মোট বল কিন্তু 0। কিন্তু একটা যদি তলের ক্ষেত্রে তরলের তলের কাছাকাছি যে অণুটা আছে তার কথা যদি আমরা ধরি, অর্থাৎ এবং বড় করে যদি আঁকছি, তো এইখানের যে অণুগুলো রয়েছে, ধরো আমি কয়েকটা মাত্র আঁকছি, তো এর কাছাকাছি নিচের দিকেও অণুগুলো রয়েছে, বোঝা গেছে। তো ধরো আমি সাপোজ এই অণুটার কথা বলছি, তো এই অণুটার উপর যে বলগুলো পরস্পর বিভিন্ন দিকে যে টানছে, সেই বলগুলো এই দিকে এইরকমভাবে হবে। তো এদের যে রেজাল্ট্যান্ট ফোর্স, অর্থাৎ সবগুলো বলের লব্ধিটার মান কোন দিকে আছে বলতো? উপরের দিকে যেহেতু কোনো আর অণু নেই, তো বেশিরভাগ অণুগুলো নিচের দিকে, লব্ধি বলের মান কিন্তু নিচের দিকেই কাজ করছে, অর্থাৎ একটা নির্দিষ্ট দিকে হবে, এগুলো বলগুলোর মানের উপর ভিত্তি করে একটা ভেতরের দিকে হবে, অর্থাৎ নিচের দিকে, অর্থাৎ তরলের ভেতরের দিকে বলটা কাজ করে। তো এরকমভাবে প্রত্যেকটা যে তরলের বাইরের দিকে যে অণুগুলো রয়েছে তাদের উপর আকর্ষণ বল সবসময় ভেতরের দিকে কাজ করছে। তো সেই জন্য তরলের উপরিতলের অণুগুলো একটা টান করা পর্দার মতো কাজ করে। তো সেই জন্যই কিন্তু তরলের যে পৃষ্ঠ টানটা একটা উদ্ভব হয়। এটা এই যে একই তরলের যে অণুগুলোর মধ্যে যে আকর্ষণ, তাকে আমরা কি বলে বলেছি, যে এটাকে সংশক্তি বল বলেছি। আবার পৃষ্ঠের কাছে একেবারে যদি দেওয়ালের কাছাকাছি ধরি, এই দেওয়ালটা মানে কি, দেওয়ালের ভিতরে এরকম বড় বড় অণু রয়েছে, আমরা ধরো একটা দেখাতে, আর এখানে ধরো তরলের অণুগুলো এই সাইড বরাবর তার তল বরাবর রয়েছে, এই অণু আর এই অণুর মধ্যে আকর্ষণ বল বা এর পাশাপাশি অণুগুলোর আকর্ষণ বলের উপর ভিত্তি করে এই তরলের উপরিতলটা কখনো উত্তল হবে না অবতল হবে সেটা নির্ভর করে। যদি এই যে এটাকে ধরো আমরা ডবল করে আঁকাচ্ছি, এগুলো অন্য যে যে পাত্রটার অণু আর এটা হচ্ছে তরলের অণুগুলো, এই অণু আর এই অণুর মধ্যে আকর্ষণ বল এই তরলের অণুর মধ্যে আকর্ষণ বলের তুলনায় যদি বেশি বা কম হয়, সেটার উপর ভিত্তি করে যদি বেশি হয় আকর্ষণ বল, তাহলে কি হয়ে যাবে না, হচ্ছে তরলের, তাহলে কি হবে, এই আকর্ষণ বলটা যদি বেশি হয়, অর্থাৎ আসঞ্জন বল যদি বেশি হয়, অর্থাৎ ভিন্ন অণুগুলোর মধ্যে আকর্ষণ বল অর্থাৎ আসঞ্জন, হ্যাঁ আসঞ্জন বলটা যদি বেশি হয়, তাহলে কি হবে, এইভাবে সে উঠে নিবে যে তরলের উপরিতলগুলোকে সেইভাবে, অর্থাৎ তরলটা কিন্তু এই পাত্রের ভেতরে এরকম জাস্ট একটু অবতল তল হয়ে থাকে। যদি আসঞ্জন বল বেশি হয় গ্রেটার দেন যে সংশক্তি বল, বুঝা গেল, সংশক্তি বলের তুলনায় যদি বেশি, আর উল্টা দিক থেকে যদি সংশক্তি বলটা কম হয়, তখন কি হবে, তরলের উপরিতলটা একটু উত্তলাকার হয়ে থাকবে, বুঝা গেল। যেটা পারদের ক্ষেত্রে হয়ে থাকে, যদি পারদ থাকে তো পারদের ক্ষেত্রে উত্তল তল হয়ে থাকে, সেক্ষেত্রে কি হয় না, সংশক্তি বলটা বেশি হয়, সংশক্তি বলটা গ্রেটার দেন হচ্ছে আসঞ্জন বল। তো সেক্ষেত্রে এটা পারদ আর এটা জলের ক্ষেত্রে, এই জন্য হচ্ছে তরলের উপরিতলগুলো হচ্ছে ভিন্ন ভিন্ন আকার ধারণ করে। তো আর বাকি যে ঘটনাগুলো ঠিক একইভাবে আলোচনা আমরা করতে পারি, যে কোনো তরলের উপরে পৃষ্ঠে যদি কোনো একটা কিছু জিনিস পড়ে থাকে, তাহলে টান করা পড়তে যদি এই জায়গায় পড়ে থাকছে, তো এইটার উপর যে তরলের স্পর্শক বরাবর যে পৃষ্ঠটান কাজ করে, সেই বলগুলোর লব্ধি আর যদি বস্তুটার ওজনের তুলনায় বেশি কম হয়, তো সেইটা ভাসবে না ডুববে বা কি হবে সেটা আমরা পড়েছি সেইগুলো। তো এইগুলো আমরা আগের দিন আলোচনা করে গেছি। তো তার আণবিক গঠনের ব্যাখ্যাটা একটু আমরা আজকে দিলাম। তো আজকে যেটা আমরা আলোচনা করব সেটা হচ্ছে তরলের আরেকটা ধর্ম, সেটা হচ্ছে সান্দ্রতা। তো এখন সান্দ্রতা জিনিসটা কি
এটাকে আমরা বলবো যে তরলের ঘর্ষণ, অর্থাৎ এটা এক প্রকারের ঘর্ষণ বল, তরলের ভেতরের ঘর্ষণ বল, আভ্যন্তরীণ ঘর্ষণ বল। সেটা কীরকম ভাবে সৃষ্টি হয়, অর্থাৎ একটা তরল যখন কোনো তলের উপর দিয়ে গতিশীল হয়, ধরো কোনো একটা আমরা শক্ত পাটাতন রেখেছি বা মেঝের উপর জল ঢেলে দিয়েছি, কিছু দূর দেখি জলটা যেতে 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 থেমে যাবে। তো এই জলটা যখনই যাচ্ছে একটা নির্দিষ্ট আমরা একটা গতি দিয়ে ঢেলে দিয়েছি, তখন কি হয়, তরলের যে তলটা কি হয় না, যে তরল বলতে কি একটা কতগুলো, ধরো আমি স্তরে স্তরে তরলটা আছে আমি ধরে নিচ্ছি, এই সমস্ত তরলটা যে গতিশীল হচ্ছিল নিচের দিকে, যে ধরো শক্ত মেঝের উপর দিয়ে জলটা গড়িয়ে যাচ্ছিল, তো এই বিভিন্ন তরলটাকে আমি কতগুলো স্তরে ভাগ করে নিয়েছি। এই প্রত্যেকটা স্তরের অণুগুলো রয়েছে, এই অণুগুলো তার উপরে স্তরের অণুগুলো রয়েছে, এইভাবে একটা স্তরের অণু আর একটা স্তরের অণুর উপর দিয়ে যখন যেতে চায়, তখন কি হয় না, তারা পরস্পরের মধ্যে যে সংশক্তি বল, তরলের অণুগুলোর মধ্যে যে সংশক্তি বল কাজ করে, সেটার জন্য কি হয়, যে উপরি তলটাকে সে যেতে বাধা দেয়, টেনে রাখে পেছনের দিকে। তো সেই জন্য যে উপরি তলের গতিবেগটা অর্থাৎ সব বাধা দেয়, একেবারে নিচের দিকের যে তলটা, সেটা মেঝের বা হোক বা কোনো শক্ত পাটাতল হোক, যাই হোক, বাট কোনো নলের মধ্যে দিয়ে জল যাচ্ছে হোক, অর্থাৎ নলের দেওয়ালগুলোর ক্ষেত্রে যদি ধরি, তাহলে নলের দেওয়ালের সঙ্গে লেগে থাকা তরলের অণুগুলো যে বা তলের যে গতি, সেই গতিটা কিন্তু একেবারে তার সঙ্গে যেহেতু আসঞ্জন বলে লেগে আছে, তার একেবারে গতিহীন হবে। তাহলে শক্ত পাটাতনের উপর থাকা কিংবা কোনো যে ড্রেন দিয়ে হোক জল যাচ্ছে, তাহলে ড্রেনের যে প্রাচীরের গায়ে লেগে থাকা জলের অণুগুলোর গতিবেগ কম, ধীরে 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 অণুগুলোর গতি একটু বাড়তে বাড়তে মাঝখানের দিকে সবচেয়ে বেশি হবে, আবার ধীরে ধীরে আবার একেবারে ধরো একটা টিউবলাইট এদের মধ্যে পাইপের মধ্যে দিয়ে জল যাচ্ছে, তাই পাইপের চারদিকের অণুগুলোর গতি পাইপের দেওয়ালের সঙ্গে লেগে আছে, তো সেই অণুগুলোর গতি তুলনামূলকভাবে কম। তারপরের স্তরটা যেটা রয়েছে, তার স্তরের অণুগুলোর গতি তুলনামূলক বেশি হবে, অর্থাৎ একটা গতিবেগের প্রোফাইল, অর্থাৎ গতির যে বৃদ্ধি আমরা দেখতে পাবো। তাহলে তরলের গতির অভিমুখে আমরা যদি একটা উল্লম্ব রেখা বা লম্ব রেখা কল্পনা করি, সেই রেখা বরাবর কিন্তু আমরা একটা গতির পরিবর্তন দেখতে পাই। এই গতির পরিবর্তনের জন্যই কিন্তু কেন হয়, যে এই যে প্রত্যেকটা তল পরস্পরের দিকে একটা আকর্ষণ বল করে রেখেছে, সংশক্তি বল, সেই জন্য কিন্তু তাহলে এইটার তুলনায় এটার বেগ একটু বেশি, কারণ একে টেনে রাখছে, এটার তুলনায় একে কম টানছে, এই করতে করতে মাঝের দিকের বেগটা একটু বেশি হবে। তো সেই যে পরস্পরের আকর্ষণ বলের জন্য কিন্তু তরলটা ধীরে ধীরে কিন্তু গতিহীন হয়ে পড়ে। তো এই যে তরলের অভ্যন্তরে এই প্রকারের একটা ঘর্ষণ বল উদ্ভব হয়, এটাকে বলা হচ্ছে সান্দ্রতা। কি বলছি, বোঝা গেল? তো সান্দ্রতা এক প্রকারের ঘর্ষণ বল। তো কি বলা হচ্ছে সংজ্ঞাটা, যে তরলের অণুগুলোর সংশক্তি বলের জন্য প্রবাহমান তরলের যে দুটো তল পাশাপাশি তার সমান্তরাল যে তলগুলো, তাদের স্পর্শক বরাবর পিছনের দিকে একটা গতির বিরুদ্ধে একটা বল প্রয়োগ করবে। তো এই যে বলটাকে বলা হচ্ছে সান্দ্রতা বল, যে ধর্মের জন্য এই বেগটা ধীরে ধীরে কমতে শুরু করে। তো এই ধর্ম হচ্ছে একটাকে, এই ধর্মের জন্য এই ধর্মটাকে বলা হচ্ছে সান্দ্রতা। বোঝা গেছে? তো ধীরে ধীরে একেবারে তলের সঙ্গে লেগে থাকা ওগুলোর গতিবেগ একটু কম, তার তুলনায় এর গতিবেগ একটু বেশি, তার তুলনায় বেশি, এই করে একটা গতিবেগের পরিবর্তন আমরা দেখতে পাবো, ভেলোসিটি প্রোফাইল যাকে বলে। অর্থাৎ দূরত্বের সঙ্গে, এটা যদি আমরা একটা এল দূরত্বের দৈর্ঘ্য বলি, আর এখানে একটা গতির ধীরে ধীরে, এখানে এই স্তরটার যে গতি, তার স্তরের উপরের স্তরটার গতি আর একটু বেশি, অর্থাৎ গতিবেগের পরিবর্তন দৈর্ঘ্যের সঙ্গে সঙ্গে একটা আমরা দেখতে পাবো। এবং এটা হচ্ছে ধীরে ধীরে পরিবর্তনটা হয়, অর্থাৎ dv/dl, অর্থাৎ একক দৈর্ঘ্য বৃদ্ধির জন্য একক একটা বেগের পরিবর্তন ঘটে। তো এখন এই বলের একটা রাশিমালা আছে, এই যে বলটা ঘর্ষণ বল পরস্পর একটা তলের উপর আরেকটা তল দেয়, সেই তলের বলটাকে যদি আমরা এফ বলি সংক্ষেপে, বল ফোর্স হিসাবে, এটা কিসের উপর নির্ভর করবে, এই গতিবেগের পরিবর্তন dv/dl, অর্থাৎ একক দৈর্ঘ্যের জন্য যে দৈর্ঘ্যের পরিবর্তনের হারের উপর নির্ভর করবে, তরলের তলের ক্ষেত্রফলের উপর নির্ভর করবে। এই দুটো জিনিসের উপর সমানুপাতিতে নির্ভর করবে। বোঝা গেছে? এবং এইটার যখন সমানুপাতিক চিহ্ন উঠিয়ে দেব, এফ সমানুপাতিক ইটা এ dv/dl, এইটা হচ্ছে একটা বলের রাশিমালা, অর্থাৎ কত পরিমাণ বল কাজ করে সেটার হচ্ছে, আমরা এটা পরীক্ষা নিরীক্ষা করেই আমরা এটা বলছি, যে গতিবেগের পরিবর্তনের উপর নির্ভর করবে, ক্ষেত্রফলের উপর নির্ভর করবে, আর এই ইটা যেটাকে বলছি, এটাই হচ্ছে তরলের সান্দ্রতাঙ্ক। এটা প্রত্যেকটা তরলের জন্য আলাদা আলাদা হবে, এটা একটা তরলের বৈশিষ্ট্য। তরল ভিন্ন ভিন্ন তরলের, এটা হচ্ছে বিভিন্ন তরলের ক্ষেত্রে এটার মান বিভিন্ন হবে, বিভিন্ন তরলের জন্য, বিভিন্ন তরলের ক্ষেত্রে
এটা ইটা বলা হচ্ছে, ইটা এর মান বিভিন্ন হবে। এই ইটাকে কি বলা হচ্ছে না সান্দ্রতাঙ্ক। কি বলছি বোঝা গেল? তাহলে তরলের এটা একটা বৈশিষ্ট্য। তাহলে তরলের নিজেদের অণুগুলোর মধ্যে একটা যে আকর্ষণ বল কাজ করে, সেটার জন্যই কি হয়, একটা তরলের একটা তল যখন আরেকটা তলের উপর দিয়ে যাওয়ার চেষ্টা করবে তাকে টেনে ধরবে পিছনের দিকে, এবং সেইটা টেনে রাখার মানটা কিসের উপর নির্ভর করবে, ওই তরলের ধর্মের উপর। তরল যে বিশেষ প্রত্যেক তরলের একটা বৈশিষ্ট্য, তাকে আমরা ইটা বলছি, তাকে সান্দ্রতাঙ্ক বলছি। এছাড়া কি তরলের যে ক্ষেত্রফল, যত ক্ষেত্রফল বেশি হবে তার উপর নির্ভর করবে। আর এই যে গতিবেগের পরিবর্তন, যতটা একক দৈর্ঘ্যে যে গতিবেগের পরিবর্তন হচ্ছে একক দৈর্ঘ্যে, অর্থাৎ তরলটা যে ভাবে যাচ্ছে তার সঙ্গে লম্বভাবে একটা রেখা কল্পনা করলে একক দৈর্ঘ্যে যে বেগের বৃদ্ধিগুলো হচ্ছে তার উপর নির্ভর করে। তো এইটা হচ্ছে সান্দ্রতা বলের মান। তো এইটা থেকে আমরা এই যে সান্দ্রতাঙ্ক, এইটার সংজ্ঞাটা আমরা দিতে পারি। সান্দ্রতাঙ্ক কাকে বলে? যদি এটা 1 হয়, dv/dl 1 হয়, তখন এই ইটাকেই বলা হবে এফ, অর্থাৎ একক প্রস্থচ্ছেদ বা একক ক্ষেত্রফলের কোনো তরলের একক লম্বভাবে অর্থাৎ প্রবাহিত কোনো তরলের একক দৈর্ঘ্যে, একক ক্ষেত্রফলের কোনো তরলের একক দৈর্ঘ্যে বেগের পরিবর্তনে একক হলে যে বল কাজ করবে সেটাকেই বলা হবে তরলের সান্দ্রতাঙ্ক। সংজ্ঞাটা একটু বই থেকে আমরা পড়ছি, সেটা একটু ভালো করে বুঝে নিচ্ছি। তাহলে সান্দ্রতা কাকে বলে সংজ্ঞাটা আরেকবার বলে নিচ্ছি। তাহলে যে ধর্মের জন্য তরল তার বিভিন্ন স্তরের আপেক্ষিক গতিকে বাধা দেবে, অর্থাৎ একটা ঘর্ষণ বল। তাহলে যে ধর্মের জন্য তরল তার বিভিন্ন স্তরের যে আপেক্ষিক যে গতিকে বাধা দেয় তাকে ওই তরলের সান্দ্রতা বলে। এবং কোনো তরলের বিভিন্ন স্তরের মধ্যে আপেক্ষিক গতি থাকলে তবেই এটা হচ্ছে আভ্যন্তরীণ বলটাই বাধা দেয়, সান্দ্রতা বল বলা হচ্ছে। এই সান্দ্রতা বলটা কিসের উপর নির্ভর করে আমরা এটা বললাম। তো সেইখান থেকে এই সান্দ্রতাঙ্কের সংজ্ঞাটা আমরা এই সমীকরণ থেকেই বলছি। সান্দ্রতাঙ্ক কাকে বলে সংজ্ঞাটা একটু দেখ। যে একক দূরত্বে অবস্থিত, এই যে ADL, একক দূরত্বে অবস্থিত দুটো স্তরের বেগের পার্থক্য একক হলে, এই যে বেগের পার্থক্য dv কথাটা এখানে সংক্ষেপে ডেল্টা ভি অর্থাৎ বেগের পরিবর্তন। তাহলে একক দৈর্ঘ্যে অবস্থিত কোন স্তরের বেগের পার্থক্য একক হলে স্তর দুটির মধ্যে প্রতি একক ক্ষেত্রফলে যে বল কাজ করবে, ওই গতির বিরুদ্ধে যে বল কাজ করবে তাকে বলা হচ্ছে ওই তরলের সান্দ্রতাঙ্ক। বোঝা গেছে? আরেকবার বলছি না, একক দূরত্বে অবস্থিত এই যে স্তরগুলো আছে, এদের ধরো স্তরগুলোর মাঝে দূরত্ব একক বলছি। তাহলে একক দূরত্বে অবস্থিত দুটো তরল স্তরের, এটা একটা তরল স্তর, এটা একটা তরল স্তর। তাহলে একক দূরত্বে অবস্থিত দুটো তরল স্তরের এই যে বেগের পার্থক্য যদি 1 হয়, তাহলে ডেল্টা ভি অর্থাৎ বেগের পার্থক্য যদি 1 হয়, আর এই যে দূরত্বটা যদি 1 হয়, অর্থাৎ ডিএল যে দৈর্ঘ্যটা পার্থক্যটা যদি 1 হয়, তবে কি হবে যে প্রতি একক ক্ষেত্রফলে ক্রিয়াশীল গতির বিরুদ্ধে বলটা, এই যে গতিতে যাচ্ছে তার বিরুদ্ধে যে বল একটা কাজ করবে সেটাকেই বলা হবে তার সান্দ্রতা। তাহলে এর সংজ্ঞাটা জানলাম। তো এর এককটা কি হবে? এককটা কি হবে না, আমি যদি সাজিয়ে নিই একটু এই সমীকরণটাকে একটু সাজিয়ে নিয়ে আসতে করে, তাহলে ইটা সমান কি পাবো, এফটা থাকবে, আবার কি হয়ে যাবে ডিএলটা উপরে থাকবে, ডিভিটা নিচে থাকবে, আর এটা নিচে এসে বসবে। তো এ এল মানে দৈর্ঘ্যের একক, এ মানে ক্ষেত্রফলের একক। এই দৈর্ঘ্য আর এর একটা দৈর্ঘ্য যদি কেটে যায় তাহলে নিচে একটা দৈর্ঘ্য থেকে যাবে, তাহলে উপরে এফ থেকে যাবে, নিচে একটা দৈর্ঘ্যের একক থেকে যাবে। বোঝা গেল? নিচে একটা দৈর্ঘ্যের একক থেকে যাবে। আর এই গতিবেগের এককটা কি হবে? গতিবেগ মানে কি, যে ধরো সরণ বাই সময়, তাহলে এই সবগুলোর একক বসালে মানে বলের একক, অর্থাৎ এফ মানে বলের একক কি, ধরো এসে পদ্ধতিতে মান বসাচ্ছি নিউটন পার মিটার, আর সরণের একক মিটার, আর নিচে হচ্ছে সময়টা সেকেন্ড, তাহলে সেকেন্ডটা উপরে উঠে যাচ্ছে। তাহলে কি হচ্ছে নিউটন সেকেন্ড পার মিটার স্কয়ার। এটা হচ্ছে সিজিএস এসআই পদ্ধতিতে মান। যদি এই সমীকরণটা থেকে আমরা এই সমীকরণটা থেকে যদি সিজিএস পদ্ধতিতে মান বসাই, সিজিএস পদ্ধতিতে, তাহলে কি হবে ডাইন সেকেন্ড পার সেন্টিমিটার স্কয়ার। এইটাকে ডাইন সেন্টিমিটার পার সেকেন্ড স্কয়ারকে বলা হচ্ছে এক পয়েজ বলা হচ্ছে। বুঝা গেছে? পয়েজ, POIAC। তাহলে সান্দ্রতাঙ্কের সিজিএস পদ্ধতির একক হচ্ছে পয়েজ। এই পয়েজ আর এটার সঙ্গে সম্পর্ক কি না, এটাকে ডেকা পয়েজ বলা হয়, আর এটাকে বলা হচ্ছে এক ডেকা পয়েজ। ডেকা পয়েজ, এক ডেকা পয়েজ সমান 10 পয়েজ, 10 পয়েজ।
এটা আমরা করলে রিলেশন বের করলে দেখানো যাবে যে যদি আমরা এখানে দেখাই নিউটন সেকেন্ড পার মিটার স্কোয়ারটাকে আমরা সিজিএস কনভার্ট করি, নিউটন মানে কত না 10⁻⁵ ডাইন, আবার সেকেন্ডকে সেকেন্ড থেকে যাচ্ছে, আর মিটার স্কোয়ারকে সেন্টিমিটার স্কোয়ার করলে কত হবে না 10⁻100 অর্থাৎ 10⁻4 সেন্টিমিটার স্কোয়ার হবে। কি বলছে, বোঝা গেল? কারণ 1 মিটার মানে 100 সেন্টিমিটার, 100 গুণিতক 100 মানে 10⁻4 সেন্টিমিটার স্কোয়ার। তো এইখানে থেকে যাচ্ছে 4 আর 5 কেটে গিয়ে উপরে 10 একটা থেকে যাবে, আর থেকে যাচ্ছে ডাইন সেকেন্ড বার সেন্টিমিটার স্কোয়ার। তাহলে এই যে এটাকে বলা হচ্ছে পয়েজ, তাহলে 10 পয়েজ UIAC, তাহলে 1 ডেকা পয়েজ অর্থাৎ 1 ডেকা পয়েজ সমান 10 পয়েজ। তো এইরকম একটা রিলেশন আমরা পাচ্ছি। তো এইটা হচ্ছে সান্দ্রতাঙ্ক। তো এখন আমরা যে বলছিলাম এই যে সান্দ্রতা কথাটা কিন্তু একটা ঘর্ষণ বলের মতোই কাজ করছে। সেটা ঘর্ষণ বল যেটা আমরা পড়েছি সেটা কি পড়েছি, সেটা কঠিনের ক্ষেত্রে আমরা ঘর্ষণ বল সম্পর্কে ক্লাস 8-এ পড়েছি। সেখানে কি পড়েছি যে যখন ঘর্ষণ বলের ক্ষেত্রে আমরা কি পড়েছি যে যখন কোনো একটা তলের উপর দিয়ে একটা কঠিন বস্তুকে, ধরো টেবিলের তলের উপর দিয়ে একটা কঠিন বস্তুকে টেনে নিয়ে যাচ্ছে, তখন এই বস্তুর গতির বিরুদ্ধে তলের স্পর্শক বরাবর বিপরীত দিকে একটা বল কাজ করে। এটাকেই বলা হচ্ছে ঘর্ষণ বল বা ফ্রিকশনাল ফোর্স, FC ফ্রিকশনাল ফোর্স। তাহলে কোনো এটা কঠিনের ক্ষেত্রে হচ্ছে, এটাও তলের স্পর্শতল বরাবর কাজ করছে, এখানেও সান্দ্রতা বলটা স্পর্শতল বরাবর বিপরীত দিকে কাজ করছে। কিন্তু এখানের সঙ্গে এর একটা পার্থক্য কি, এটা হচ্ছে আসঞ্জন বলের জন্য হচ্ছে, কারণ এটা আলাদা বস্তু আর নিচেটা আলাদা বস্তু, তাহলে দুটো ভিন্ন বস্তুর মধ্যে অণুগুলোর এটা আসঞ্জন বল, এটা আসঞ্জন বলের জন্য হচ্ছে। আর এক্ষেত্রে তো তরলে অণুর মধ্যে এগুলো একই তরলের অণুর মধ্যে হচ্ছে, তাহলে এটা কি বল, সংশক্তি বল। তাহলে এক্ষেত্রে আমরা পার্থক্যটা করছি যে এটা হচ্ছে ঘর্ষণের সঙ্গে যে সান্দ্রতার পার্থক্যটা করছি। তো এখানে দেখতে পাচ্ছি একটা সংশক্তি বলের জন্য, এটা হচ্ছে আসঞ্জন বলের জন্য, 1 নম্বর পার্থক্য। 2 নম্বর পার্থক্য দেখতে পাচ্ছি এটা হচ্ছে ক্ষেত্রফলের উপর নির্ভর করে না। আমরা ঘর্ষণ যখন পড়িয়েছিলাম এখানে এই বস্তুটার উপর যে লম্ব প্রতিক্রিয়া বল কাজ করে তারই উপর নির্ভর করে। এই লম্ব প্রতিক্রিয়া বলটা কোনটা না, এই বস্তুর একটা ওজন আছে W, সেই W ওজনের বল কোনো তলের উপর যে লম্ব প্রতিক্রিয়া দিবে অর্থাৎ W যা আর তা, অর্থাৎ এক্ষেত্রে যদি লম্বভাবে থেকে থাকে সমতলে থাকে W যা আর তা, তাহলে এখানে লম্ব প্রতিক্রিয়ার উপর কিন্তু ঘর্ষণ বলটা নির্ভর করে। আর এখানে কিন্তু কোনো লম্ব প্রতিক্রিয়ার উপর কিন্তু ঘর্ষণ বলটা এখানে নির্ভর করছে না, ক্ষেত্রফলের উপর বরঞ্চ নির্ভর করছে। এখানে ক্ষেত্রফলের উপর নির্ভর করে না, ক্ষেত্রফলের উপর নির্ভর করে না। এখানে 2 নম্বরে কি ক্ষেত্রফলের উপর নির্ভর করে, ক্ষেত্রফলের উপর নির্ভর করে। তো এটা হচ্ছে দুটো পয়েন্ট। এছাড়া আমরা দেখতে পারি এটা হচ্ছে ক্ষেত্রফলের উপর নির্ভর করে, আর এইগুলো হচ্ছে এর পার্থক্য। এটা হচ্ছে তরলের ক্ষেত্রে, এটা কঠিনের ক্ষেত্রে। তো এইরকম হচ্ছে ঘর্ষণের সঙ্গে সান্দ্রতার একটা পার্থক্য আমরা এখানে জানলাম। আর কি সাদৃশ্য কি রয়েছে, উভয়ের ক্ষেত্রেই কিন্তু গতি বাধা পাচ্ছে, একটা তলকে বাধা দিচ্ছে, এটাই হচ্ছে এখানে আপেক্ষিক গতিকে বাধা দিচ্ছে। উভয় আন্তঃআণবিক বলের প্রভাবে উদ্ভূত হচ্ছে, এক্ষেত্রেও একটা আন্তঃআণবিক বলের জন্য হচ্ছে, এখানেও একটা আন্তঃআণবিক বলের জন্য হচ্ছে, কিন্তু বলটার নাম আলাদা কিন্তু একইভাবে এর উৎপত্তি হচ্ছে। তো এটাই আমরা এখানে পড়লাম। তো এরপরে তো সান্দ্রতা জেনে নেওয়ার পরে আমরা এখানে যে দুটো বিষয় বলবো সেটা হচ্ছে কি, যে এই কোনো একটা নলের ভেতর দিয়ে যখন জল যায় তাহলে সেক্ষেত্রে নলটার ভেতর দিয়ে জলের গতিবেগটাকে আমরা দুটো ভাবে ভাগ করব, একটা হচ্ছে ধারারেখ প্রবাহ আর একটা হচ্ছে অশান্ত প্রবাহ। তো আমরা এখানে প্রবাহটাকে দুভাগে ভাগ করব, কারণ এই প্রবাহের সঙ্গে এই সান্দ্রতা অনেকটা জড়িয়ে রয়েছে। কি বলছি, বোঝা গেল? তো সেই জন্য আমরা 2 প্রকারের প্রবাহ কথা এখানে আলোচনা করব। সেটা হচ্ছে 1 নম্বর হচ্ছে যে 2 প্রকারের প্রবাহ, ধারারেখ প্রবাহ আর হচ্ছে অশান্ত প্রবাহ। তো কোনো নলের মধ্য দিয়ে যখন জল যাচ্ছে, সাপোজ নলের মধ্যে দিয়ে জলটা যে যাচ্ছে, কোনো জায়গার যে অণুগুলোর যে জলের অণুগুলোর যে গতিবেগ, তো আমি 3টা বিন্দু চুজ করলাম, 3টা বিন্দুতে এই নলের ভিতর দিয়ে যে জল যাচ্ছে সেই কোনো একটা রেখায় যদি বিন্দুতে A বিন্দু, B বিন্দু, C বিন্দু বলি, এই বিন্দুতে গতিবেগ হচ্ছে VA, এই বিন্দু গতিবেগ বলছি ধরো এই B বিন্দুতে যেখানে আসছে গতিবেগ হচ্ছে VB, আর C বিন্দুতে গতিবেগের মান এবং দিক হচ্ছে এরকম VC।
তো এর পরবর্তী কণাটা যখন এই এ বিন্দুতে আসবে, তো যদি সেই বেগগুলো একই থাকে এবং দিকগুলো একই থাকে, তাহলে প্রত্যেকটা অণু, জলের অণুগুলো পরস্পর ফলো করে 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 যাবে। অর্থাৎ একটা পিঁপড়ার লাইন যখন যায় আমরা দেখি একটার পরে অর্থাৎ তাদের সবার গতি একটা নির্দিষ্ট দিকে দিকে হয়ে চলেছে। সে যেখানে যার গতিবেগ যেই রকম দিকে ছিল তো সেই রকমই থাকবে। তো সেই রকমের যে গতিকে বলা হচ্ছে ধারারেখ প্রবাহ। তাহলে যে ধরনের প্রবাহের ক্ষেত্রে তরলের মধ্যে কোনো বিন্দুতে গতিগুলো পরবর্তী জলের যে তরলের অণুটা যখনই আসবে সেই পজিশনে বা সেই জায়গায় যদি একই মান এবং একই দিক থেকে থাকে, তবে সেই যে প্রবাহের গতিকে বলা হবে ধারারেখ প্রবাহ। অর্থাৎ পরে আরেকটা কণা ধরে এখানে আবার পরের কণাটা এলো, তার গতির জন্য যদি এখানে এলে ভিএ হয় এবং তার গতিবেগের দিকটা যদি এইরকম হয়, তবে সেইটাকে বলা হচ্ছে ধারারেখ প্রবাহ। আবার কি অশান্ত প্রবাহের ক্ষেত্রে কি, ধরো কোনো নলের মধ্য দিয়ে যে জল যাচ্ছে, যদি কোনো একটা বিন্দুতে যে গতিবেগ কোনো কণার ক্ষেত্রে ছিল, পরবর্তী কণাটা সেখানে এলে তার গতির মান এবং দিক যদি চেঞ্জ হয়ে যায়, অর্থাৎ তখন কি হয় কি তার ভেতরে জলগুলো একটা নির্দিষ্ট পথে না গিয়ে তারা আলোড়ন সৃষ্টি করতে 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 যায়। তো সেই ধরনের প্রবাহকে বলা হচ্ছে অশান্ত প্রবাহ। কি বলছি বোঝা গেল? তো যখন জল একটা কম গতিতে চলাচল করে, এর গতিবেগ কম হয়, অর্থাৎ গতি যখন কম হবে তখন কিন্তু এই ধারারেখ প্রবাহটা দেখা দেবে। এবার কোনো জায়গায় গতি যদি বেশিতে যায় তখন কিন্তু অশান্ত প্রবাহের সৃষ্টি হবে। তাহলে কোনো তরল কোনো নলের মধ্য দিয়ে যখন সাধারণত কম গতিতে যায় তখন হচ্ছে কিন্তু অর্থাৎ ধারারেখ প্রবাহ ফল হয়। গতিবেগ কম হবে মানে কি, এই নলের এই পাশের চাপ আর এই পাশের চাপের মধ্যে পার্থক্য যদি কম হয়, আমি জল এক জায়গা থেকে অন্য জায়গায় যাচ্ছে মানে কি জলের চাপ এখানে বেশি এখানে নিশ্চয়ই কম, তো সেই জন্য যাচ্ছে। তো অর্থাৎ এই চাপের পার্থক্যটা কম হলে তার ভেতর দিয়ে জলটা ধারারেখ প্রবাহ ঘটবে। আর অপরপক্ষে যদি চাপের পার্থক্য এই পাশ থেকে এই পাশে যেখানে ধরো নলের দুটো বিন্দু নিলাম, সেই চাপের পার্থক্য যদি বেশি থাকে তখন জল কিন্তু তীব্র বেগে আলোড়ন করতে করতে যাবে। তো এখন এই যে নলের যদি এই যে ধারারেখ প্রবাহের মানটা যে গতিবেগে একটা নির্দিষ্ট কত গতিতে যাবে সেটা কার উপর নির্ভর করবে, যে তরলটা যাচ্ছে তার উপর নির্ভর করবে, অর্থাৎ তার সান্দ্রতাঙ্কের উপর নির্ভর করবে, এবং তরলের অণুগুলোর ব্যাসার্ধের উপর নির্ভর করবে, এবার তরলের যে নলের মধ্য দিয়ে যাচ্ছে নলের ব্যাসার্ধের উপর নির্ভর করবে। অর্থাৎ এইগুলো হচ্ছে ধারারেখ প্রবাহের মানটা কিসের উপর নির্ভর করবে না, এইগুলো আমরা বইতে আছে একটু দেখে দিচ্ছি যে হ্যাঁ প্রবাহের গতিবেগ কম সাধারণত সান্দ্রতার উপর নির্ভর করবে, আর এই যে নলের ব্যাসার্ধের উপর নির্ভর করবে। এই নলের ব্যাসার্ধ যদি শুরু করে দেওয়া হয় গতিবেগ আরো বেড়ে যাবে। ধরো একই নলে জল যাচ্ছে, কোনো একটা জায়গায় সেই একই নলে একটা সমহারে জল যাচ্ছে, একটা জায়গায় নলটা সরু নল মাঝখানে জুড়ে দেওয়া আছে, দেখবি সেখানে তীব্র গতিতে চলে যাবে। তাহলে নলের যে ব্যাসার্ধ যদি সরু করে দেওয়া হয় সেখানে গতিবেগ কিন্তু বেড়ে যাবে। এই একটা মোটা নল যদি এখানে শুরু করে দেওয়ার পর আবার চওড়া করে দেওয়া হয়েছে, তাহলে দেখবি এই জায়গায় জল তীব্র বেগে পাস করে চলে যাবে, এখানে গতিবেগ বেড়ে যাবে। আবার এই জায়গায় যখন চওড়া নলের মধ্যে দিয়ে যাচ্ছে তো আবার গতিবেগ সে স্থির হয়ে যাবে, একটা অন্য গতি ধারণ করবে। অর্থাৎ নলের ব্যাসার্ধ যদি পরিবর্তন হয় কমে যায় তখন এই যে গতিবেগের মান ধারারেখ প্রবাহের গতিবেগের মান কিন্তু বেড়ে যায়। তো এইটা হচ্ছে কিছু কিছু জিনিসগুলো রয়েছে। তো এদের সংজ্ঞাগুলো তোরা মিলিয়ে ছবির সঙ্গে বুঝে বুঝে তোরা পড়িস। তো এই যে একটা ধারারেখ প্রবাহ এই একটা নির্দিষ্ট গতির থেকে কম গতিতে হলে তরলের অণুগুলোর গতিবেগ যদি একটা নির্দিষ্ট গতিবেগের নিচে হয় তখন সেটা তারা পরস্পরকে ফলো করতে করতে যায় এবং সেটাকে বলা হয় ধারারেখ প্রবাহ। তার থেকে বেশি গতিতে চলতে শুরু করলে সেটা অশান্ত প্রবাহতে পরিণত হয়। অর্থাৎ প্রত্যেকটা বিন্দুর যে গতির মান এবং দিক বিভিন্ন সময় পরিবর্তন হতে থাকে। তো সেই যে নির্দিষ্ট গতিবেগটা বের করে দিলে অশান্ত প্রবাহে চলে আসে, সেই যে গতিটাকে বলা হচ্ছে সংকট গতিবেগ। কি বলছি বোঝা গেল? তাহলে ধারারেখ প্রবাহের যে তরলের অণুগুলোর একটা নির্দিষ্ট গতিবেগ অতিক্রম করলেই সেটা কিন্তু অশান্ত গতিতে পরিণত হয়। তো সেই যে গতিটাকে বলা হচ্ছে কি সংকট গতিবেগ। তো এক্ষেত্রে আমরা তরল নিয়ে পড়তে গেলে তরলের দুটো জিনিস আমরা এখন মনে প্রশ্ন আসছে, একটা হচ্ছে ঘনত্ব জিনিসটার সঙ্গে কি সান্দ্রতা জিনিসটার কোনো মিল আছে? না, ঘনত্ব আলাদা জিনিস, সান্দ্রতা আলাদা জিনিস। সান্দ্রতা হচ্ছে কি তরলের অণুগুলোর মধ্যে পরস্পর আকর্ষণের জন্য এটা তৈরি হচ্ছে, আমরা বললাম যে সংশক্তি বলের জন্য। আর ঘনত্ব কি না একক আয়তনে বস্তুর ভরকে বা তরলের ভরকে বলা হচ্ছে তার ঘনত্ব।
একক আয়তনে কতটা ভর রয়েছে। তো সেটা কিসের উপর নির্ভর করে? পদার্থের গঠনের উপর, কীরকম ভাবে অণুগুলো পরপর সাজানো রয়েছে তার উপর নির্ভর করবে তার ঘনত্ব। আর অপরপক্ষে সান্দ্রতা কিন্তু একটা আকর্ষণ বলের জন্য নির্ভর করবে। কি বলছি বোঝা গেল? আকর্ষণ বলের জন্য অর্থাৎ সংশক্তি বলের জন্য। আর এক্ষেত্রে এটা কিন্তু পদার্থের গঠনের উপর নির্ভর করবে। এই দুটো কিন্তু আলাদা। মনে হতে পারে ঘনত্ব আর সান্দ্রতার সঙ্গে সম্পর্ক রয়েছে, কিন্তু না, বোঝা গেছে? সেটা একটা আকর্ষণ বলের জন্য সৃষ্টি হচ্ছে। তবে কি পদার্থের ঘনত্ব বাড়লে সান্দ্রতাও বাড়তে থাকে, বোঝা গেল? তবে বিপরীত মানে কিন্তু যে একই মানের নয়, প্রবাহী তরলের গ্যাসের সান্দ্রতা বাড়বে। তবে ঘনত্ব বাড়লে আবার আমরা জানি পদার্থের প্লবতা বাড়ে, কিন্তু সান্দ্রতা বাড়লে প্লবতা বাড়তে পারে, নাও বাড়তে পারে। ঘনত্ব বাড়লে পদার্থের সান্দ্রতা বাড়ে, মানে প্লবতা বাড়ে, আমরা এটা জেনেছি। প্লবতা মানে ঊর্ধ্বমুখী বল। তাহলে একটা লবণ জল আর একটা এমনি বিশুদ্ধ জল, তাহলে একটা বিশুদ্ধ জল একটা ডিম ফেলে দিয়েছি, জল ডুবে যাবে। একটা গাঢ় লবণ জল করেছি, তাতে ডিম দেখি ভেসে থাকতে পারে। তাহলে আমরা এর প্লবতা বেশি বলে তাকে ভাসিয়ে রাখছে। এটা ধরো গাঢ় নুন জল, গাঢ় নুন জল, আর এটা হচ্ছে বিশুদ্ধ জল, বিশুদ্ধ জল। তাহলে এক্ষেত্রে এই ডিমটা ডুবে যাচ্ছে। এটা ধরো ডিম, একটা এগ। তোরা এখন এগ বেশি করে খেয়ে রাখছিস তো নিশ্চয়ই ভিটামিন পাওয়ার জন্য, কারণ এই সময় আমাদেরকে যে শরীরের প্রতিরক্ষা ব্যবস্থা বাড়ানোর জন্য ভালো ভালো প্রোটিন জাতীয় খাদ্য খেয়ে রাখতে হবে। কি বলছি বোঝা গেল? তো এই সময় বিশেষ করে লেবু জাতীয় টক জাতীয় খাদ্য বা ফলগুলো যেটাতে ভিটামিন সি থাকছে, কিংবা দুধ যারা খাচ্ছিস তো ভালো, আর না হলে ডিম, এই সমস্ত খেয়ে রাখবি বেশি করে। প্রোটিন জাতীয় খাদ্য খেলে কি শরীরের প্রতিরক্ষা ব্যবস্থা, তারা ইমিউনিটি পাওয়ার বৃদ্ধি করতে সাহায্য করে। সে যাই হোক, আমরা এখানে দেখছি প্লবতার মানটা ঘনত্বের উপর নির্ভর করে, কিন্তু সান্দ্রতার উপর তেমন কিছু নির্ভর করে না। তো এইরকম দুটো পার্থক্য জানলাম। তো এরপরে আরেকটা বিষয় আমরা এখানে জানবো, যে সান্দ্রতাটা উষ্ণতা বাড়লে কমলে আবার নির্ভর করে। উষ্ণতা বাড়লে উষ্ণতার উপর একটা নির্ভর করে, এমন একটা আমরা ব্যাপার দেখেছিলাম যে উষ্ণতা বাড়ালে সান্দ্রতা কিন্তু কমে যাবে। কিন্তু গ্যাসের ক্ষেত্রে আলাদা, গ্যাসেরও আবার সান্দ্রতা রয়েছে। শুধু এটা যে তরলের ধর্ম তা নয়, এটা কিন্তু তরলের ক্ষেত্রে বেশিরভাগ সময় এটা প্রবাহীর ধর্ম, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে আমরা তরলের ক্ষেত্রে এটা দেখে থাকি, এর বেশি গুরুত্বপূর্ণ এর ব্যবহারগুলো দেখে থাকি। কিন্তু গ্যাসের ক্ষেত্রে বা বায়ুর ক্ষেত্রেও কিন্তু হয়। বায়ু যখন কোনো নলের ভিতর দিয়ে প্রবাহিত হচ্ছে, তখন তার ভিতরে সান্দ্রতা কাজ করছে। তার তরলের সেখানে গ্যাসের অণুগুলোর ভিতরে একটা স্তরের গতিবেগের পার্থক্য হবে এবং সেখানে সান্দ্রতা কাজ করে। তো সেটা নিয়ে আমরা এবারে আলোচনা করতে যাচ্ছি, অর্থাৎ গ্যাসের সান্দ্রতা ব্যাপারটা এবারে আমরা আলোচনা করতে যাচ্ছি। যার জন্য উদ্ভূত একটা ঘটনা যেটা ঘটে থাকে, যে বৃষ্টির ফোঁটা যখন আকাশ থেকে পড়ে অনেক উঁচু থেকে, তাহলে সে বায়ু স্তরের মধ্য দিয়ে আসে এবং তখন একটা বায়ুর যে সান্দ্রতা কাজ করার জন্য একটা যে গতির সৃষ্টি হয়, যাকে বলা হচ্ছে কি প্রান্তীয় বেগের উদ্ভব ঘটে। সেটা আমরা পড়ব, প্রান্তীয় বেগ বা ক্রিটিক্যাল ভেলোসিটি যাকে বলে, অর্থাৎ ক্রিটিক্যাল ভেলোসিটি। বুঝতে পেরেছিস? বাটটা সরি, টার্মিনাল ভেলোসিটি। প্রান্তীয় বেগ কথার অর্থ হচ্ছে প্রান্তীয়, টার্মিনাল ভেলোসিটি। প্রান্তীয় বেগ ব্যাপারটা কি? কোনো একটা ধরো বস্তু, আমরা বৃষ্টির ফোঁটার কথা বলছি, বৃষ্টির ফোঁটা যখন একটা বায়ু স্তরের মধ্য দিয়ে পড়ছে, আমরা বায়ুকে যদি কতগুলো স্তরে স্তরে ভাগ করে নিই এইভাবে, তাহলে এই কণাটার এই পাশেও বায়ু স্তর রয়েছে, আমরা সমান্তরাল প্রত্যেকটা দেখাচ্ছি, অর্থাৎ ধরে নিচ্ছি, অর্থাৎ অণুগুলোর একটা স্তরে স্তর রয়েছে। এই যখনই পড়ছে তীব্র বেগে একটা বৃষ্টির ফোঁটা, তাহলে এর সঙ্গে লেগে থাকা এই যে বায়ুর কণাগুলোর গতিবেগ বেশি হবে, সে তাকে টেনে নিয়ে পড়ছে, তাহলে এই দিকের কণাগুলোর গতিবেগ সবচেয়ে বেশি। তারপরে এই বায়ু স্তরের কণাগুলোর গতিবেগ তার থেকে একটু কম হবে, তারপরে তার একটু কম হবে, তারপরে আর একটু কম হবে, এই করতে করতে গতির একটা পরিবর্তন আমরা দেখতে পাবো। ঠিক অপর পাশে এই পাশের কণা আবার চারদিকে হবে, আমরা শুধু দুদিকে দেখাতে পাচ্ছি এখানে ছবিতে। একটা জলের ফোঁটা তো একটা ঘনকাকৃতি, মানে একটা ত্রিমাত্রিক বস্তু, তার চারদিকে এরকম হতে থাকবে। তাহলে এক্ষেত্রেও একটা আমরা গতিবেগের যে পরিবর্তন দেখতে পাবো চারপাশে রয়েছে। অর্থাৎ কোনো একটা বৃষ্টির ফোঁটা, অর্থাৎ একটা নির্দিষ্ট ব্যাসার্ধ ধরলাম, আর ব্যাসার্ধের একটা বস্তু পড়ছে, তো এর ওপর যখন তীব্র বেগে নিচের দিকে পড়ছে ওজনের জন্য, তো পড়ার সময় কি হচ্ছে, দুই পাশে লেগে থাকা তার বডির সঙ্গে টাচ করে থাকা যে গ্যাসের যে কণাগুলো বা অণুগুলো, সে কি হবে, তার গতির সঙ্গে সঙ্গে প্রায় পড়তে থাকবে। কিন্তু পরের স্তরের অণুগুলোর গতি সংশক্তি বলের জন্য সে তাকে পরপর একটু টেনে রাখছে, গতি কমিয়ে দিচ্ছে। তো এইভাবে ধীরে ধীরে কিন্তু কম হতে থাকবে, গতির একটা ভেলোসিটি প্রোফাইল আমরা দেখতে পাবো। তো আমরা জানি যে এই গতিবেগের এরকম যে পরিবর্তন দেখা গেলেই সেখানে একটা সান্দ্রতা বলের উদ্ভব ঘটে।
তো এখানেও একটা সান্দ্রতা বলের উদ্ভব ঘটবে। সেই উদ্ভবের জন্য কি হবে, এই কণাটা কিন্তু একেবারে গতিবেগ ধীরে ধীরে বৃদ্ধি পেয়ে যাবে না অসীম পর্যন্ত, একটা নির্দিষ্ট গতিবেগ অর্জন করবে যখন এই সান্দ্রতা বল যেটা নিচের দিকে উপরের দিকে কাজ করছে এবং বস্তুটার ওজন যেটা নিচের দিকে কাজ করছে আর বস্তুটার প্লবতা যেটা উপর দিকে কাজ করছে, বাউন্সি, এটা হচ্ছে প্লবতা, আর একটা হচ্ছে কি সান্দ্রতা বল, আর একটা হচ্ছে ওজন। এই তিনটা যখন পরস্পর ব্যালেন্স হয়ে যাবে, অর্থাৎ এই দুটোর যোগফল যখন ওজনের সঙ্গে সমান হয়ে যাবে, তখন কিন্তু একটা স্থির গতিতে পড়তে থাকবে। তো যখন এই যেই গতিটা অর্জন হয়ে যাবে, সেই গতিটা অর্জন হয়ে যাওয়ার পরে সেই গতিজাড্য নিয়েই সেই গতিতেই চলতে থাকবে, আর গতিবেগ বাড়বে না। তাহলে যখন এই ওজনের সঙ্গে এই প্লবতা আর সান্দ্রতা বলের যোগফল পরস্পর ব্যালেন্স হয়ে যাবে, দুদিকে বিপরীতমুখী বলগুলো, তখন কি হবে, সে একটা স্থির গতি নিয়ে পড়তে থাকবে। কারণ আমরা জানি বল না কাজ করলে ত্বরণ সৃষ্টি হবে না, তখন কি হবে, একটা নির্দিষ্ট গতি নিয়ে পড়বে। সেই গতিটাকেই বলা হচ্ছে তার প্রান্তীয় বেগ। বোঝা গেছে? তাহলে কোনো সান্দ্র মাধ্যমের মধ্য দিয়ে কোনো বস্তুকণা, নির্দিষ্ট ব্যাসার্ধের বস্তুকণা যখন পড়তে থাকে, তার গতিবেগ একটা নির্দিষ্ট সীমা পর্যন্ত বাড়ার পরে আর বাড়ে না এবং সে স্থির বেগ নিয়েই কিন্তু সে উপর থেকে পড়তে থাকে বা গতিশীল হয়। তো সেটাকে বলা হচ্ছে তার প্রান্তীয় গতিবেগ। তো আমরা এই প্রান্তীয় গতিবেগের রাশিমালাটা এবারে আমরা নির্ণয় করব। প্রান্তীয় গতিবেগের রাশিমালা কি বলছে, বোঝা গেল? এই প্রান্তীয় গতিবেগ যেটা অর্জন হয় তাকে বলা ভি টার্মিনাল, ভিটি যেটা অর্জন করে, সেটার আমরা রাশিমালা বের করব। তো আমরা এটা বের করার জন্য আমরা একটা উদাহরণ ধরে নিয়েছি। একটা ছোট্ট একটা তরল ধরে নিয়েছি, তরলের পাত্র। সেই পাত্রের ভেতরে একটা আর ব্যাসার্ধের, ধরো আমরা আর ব্যাসার্ধের একটা ধাতব মানে কোনো একটা পদার্থের কণা নিয়েছি। তাহলে এই ধরো একটা পদার্থের কণা বলেছে, না আমরা কি বলেছি, একটা বস্তু কণা বলেছে। তাহলে এই বস্তুটার ব্যাসার্ধটা হচ্ছে আর হচ্ছে এর ঘনত্ব ধরলাম হচ্ছে রো, এ হচ্ছে এর ঘনত্ব। তাহলে একটা এই বৃত্তাকার ধরে নিয়েছি যাতে করে এর আয়তন বের করতে সুবিধা হবে। তাহলে এই যে বস্তু কণাটা বৃত্তাকার বা স্ফেরিক্যাল বা যাকে বলা হচ্ছে গোলাকাকৃতি যে বস্তু কণাটির আয়তনের সূত্র কি, 4/3 পাই আর কিউব, তাই তো? এটা গোলকের আয়তনের সূত্র। তার সঙ্গে আয়তনের সঙ্গে ঘনত্ব গুণ করলে তার ভর বের হয়। এই ভরের সঙ্গে অভিকর্ষজ ত্বরণ গুণ করলে এই যে বল নিয়ে পড়ছে সেটা হচ্ছে ওজন। তাহলে ওজনের মানটা বের করছি কি করে, ধরিলাম আর ব্যাসার্ধের একটা বস্তুকণা যার ব্যাসার্ধ আর এবং যে বস্তুকণাটার উপাদানের ঘনত্ব হচ্ছে রো, সেটা কোনো একটা তরল মাধ্যমের মধ্য দিয়ে পড়ছে। যেই তরল মাধ্যমের হচ্ছে যে ঘনত্ব হচ্ছে, তরল মাধ্যমের ঘনত্ব হচ্ছে সিগমা। তো এখন যে তরল মাধ্যমের মধ্য দিয়ে, তাহলে এই তরল এই বস্তুটা তরলে ফেললে আমরা জানি একটা তার উপর প্লবতা কাজ করে। কেন প্লবতা কাজ করবে না, এই বস্তুকণাটা ওই তরলের কি সেই সমায়তন তরলকে অপসারিত করে দিয়েছে। তাহলে এখানে একটা হচ্ছে বস্তুর এটা ওজন, এটা হচ্ছে বস্তুর ওজন। আর বস্তুর প্লবতাটা বের করছি। প্লবতাটা কত না, বস্তুটা যে পরিমাণ এই তরলটাকে আয়তন অপসারিত করেছে তার ওজন। তাহলে যে পরিমাণ আয়তন অপসারণ করেছে তারও আয়তন 4/3 পাই আর কিউব, কিন্তু সেক্ষেত্রে ঘনত্বটা হবে সিগমা। বোঝা গেছে? আর তার সঙ্গে অভিকর্ষজ ত্বরণ গুণ হবে, সেটাই হচ্ছে প্লবতার মান। তাহলে এই দুটো বস্তুর ওজন, এটা প্লবতা। আর একটা বল কি কাজ করবে, যেটা হচ্ছে সান্দ্রতা বল সৃষ্টি হচ্ছে উপরের দিকে। সেই সান্দ্রতা বলের রাশিমালা আমরা বের করতে গিয়ে আমরা বলেছি সান্দ্রতা বল কিসের উপর নির্ভর করে না, এটার উপর প্রপোর্শনাল টু এর উপর নির্ভর করে, ক্ষেত্রফলের উপর নির্ভর করে, dv/dt এর উপর নির্ভর করে। তো এইখানে একটা রাশিমালাকে আমরা এই যে এরিয়া, এ মানে কি একটা যদি গোলা, এই যে এল, এটা এল প্রকৃতপক্ষে ধরে নিই, এটা প্রকৃতপক্ষে এটা সমীকরণ স্টোকস ল বলে একটা ল আছে, বিজ্ঞানী নিউটন এটা আবিষ্কার করেছিলেন। এই বলের মানটা প্রকৃতপক্ষে 6 পাই, এই যে ধ্রুবক একটা আসবে 6 পাই ইটা আর আর এই যে ভি, এই যে এল আর এখানে ক্ষেত্রফল আছে, ক্ষেত্রফলের সঙ্গে একটা দৈর্ঘ্য কেটে গেলে একটাই মাত্র দৈর্ঘ্য একক থাকবে, যেটা হচ্ছে যে বস্তু কণাটা যাচ্ছে তারই হচ্ছে ব্যাসার্ধ। আর হচ্ছে এখানে বস্তু কণাটার বেগ, যে বেগে পড়ছে, তাহলে যে ভিটি বেগ নিয়ে টার্মিনাল ভেলোসিটি নিয়ে এখন পড়ছে, তাহলে সেই বেগের সঙ্গে সমানুপাতিক হবে আর ওই মাধ্যমের যে সান্দ্রতাঙ্কের উপর নির্ভর করবে এবং বস্তু কণার ব্যাসার্ধের উপর নির্ভর করবে। এটাই হচ্ছে স্টোকস ল। তাহলে বস্তুটা কণাটার উপর যে সান্দ্রতা বল কাজ করছে, সেই সান্দ্রতা বলটা কত না 6 পাই ইটা আর ভিটি। তাহলে এই কয়েকটা বল কাজ করছে। তাহলে বস্তুর ওজন নিচের দিকে কাজ করছে, প্লবতা উপর দিকে কাজ করছে, সান্দ্রতা উপর দিকে কাজ করছে। তাহলে দুটো ব্যালেন্স করে যাবে পরস্পরকে।
অর্থাৎ এই দুটো যেহেতু উপর দিকে কাজ করছে তারা যোগ হয়ে যাবে, আর সেটা নিচের দিকে কাজ করছে সে নিচে, তাহলে দুটোর সঙ্গে সেটা সমান হবে। অর্থাৎ আমি লিখতে পারি কি 4/3 পাই আর কিউব রো জি সমান 4/3 পাই আর কিউব সিগমা জি প্লাস 6 পাই ইটা আর ভিটি। এই পাশে দুটো যোগফল সমান এটার সঙ্গে সমান হবে, বোঝা গেছে? তো এই কারণ যখন হচ্ছে সাম্য অবস্থায় অর্থাৎ যখন দুটো বলের মান সমান হয়ে যাচ্ছে তখন সাম্য অবস্থা চলে যাচ্ছে। সাম্য অবস্থায় কি হবে, যে বলগুলোর এই মানে ওজনের সঙ্গে, অর্থাৎ ওজন কি হবে, ওজন সমান হবে প্লবতা যুক্ত সান্দ্রতা বল, এই দুটোর যোগফল হবে, সেটা মানগুলো বসাচ্ছি। তো এবার মানগুলোকে আমরা এই পাশ থেকে ভিটিটা যেহেতু বের করতে হবে, এই সমীকরণটা এই পাশে রেখে দিচ্ছি। অর্থাৎ আমি যদি এই পাশে লিখি 6 পাই ইটা আর ভিটি সমান, এটাকে যদি এ পাশে নিয়ে যাই বা এটাকে এ পাশে নিয়ে আসি, তাহলে 4/3 পাই আর কিউব জি, এগুলো তো সব কমন চলে আসবে, শুধু রো মাইনাস সিগমা হয়ে যাবে, কারণ এই রোটা বড়, কারণ বস্তুটা যেটা পড়ছে তার ঘনত্বটা বেশি হবেই। এখানে আমরা ধরে নিচ্ছি রোটা তো বেশি হবে, রো গ্রেটার দেন, আমরা ধরে নিচ্ছি রো গ্রেটার দেন সিগমা, অর্থাৎ তরলের উপাদানের ঘনত্বের তুলনায় বস্তুর ঘনত্বটা বেশি, সেই জন্য সে নিচের দিকে পড়ছে, তাই তো। তো এই বিয়োগফলটা পাবো, তো সাজিয়ে নিলে আমরা কি পাবো, শুধু ভিটিটা বার করছি, ভিটিটি সমান কি হবে না 4/3 আর নিচে চলে আসবে 6 পাই ইটাটা নিচে চলে আসবে, আর উপরে তো পাই আর কিউব জি রো মাইনাস সিগমা, রো মাইনাস সিগমা। এবার কাটাকাটি হয়ে গেলে পাই কেটে যাবে, আচ্ছা 3 2 2 4 2 3 6, আর কিউব থাকছে এই থাকছে, তাহলে সাজালে কি হচ্ছে 2 এর 9 থাকছে, আর কিউব থাকছে উপরে, জি থাকছে উপরে, নিচে থাকছে ইটা, তাই তো, আর হচ্ছে রো মাইনাস সিগমা। তাহলে এইটাই হচ্ছে প্রান্তীয় গতিবেগের রাশিমালা। তোরা এটা নিজেরা কষ্ট করে নিজেরা বুঝে করবি। তো প্রান্তীয় গতিবেগের রাশিমালাটা এখন যদি আমরা পর্যবেক্ষণ করি, অর্থাৎ যেটা পাচ্ছি প্রান্তীয় বেগের রাশিমালা ভিটি সমান কি পাচ্ছি, যে 2 এর 9, তারপরে আর কিউব জি বাই নিচে হচ্ছে ইটা, আর উপরে হচ্ছে রো মাইনাস সিগমা। এটা হচ্ছে প্রান্তীয় গতিবেগের রাশিমালা। তো এই রাশিমালাটাকে এখন আমরা একটু এক্সপ্লেনেশন করব, যে এটা দেখে কিসের উপর প্রান্তীয় গতিবেগটা নির্ভর করে সেটা আমরা এবারে বোঝাচ্ছি। তো এই প্রান্তীয় গতিবেগের রাশিমালাটা দেখে আমরা কি বুঝতে পারছি, এই রাশিমালাটাতে আর কিউব অর্থাৎ যে বস্তু কণাটা পড়ছিল তার ব্যাসার্ধের ঘনফলের সমানুপাতিক, অর্থাৎ বড় বৃত্তে যদি বস্তু কণা পড়তে থাকে আর ব্যাসার্ধ যদি বড় হয় তাহলে তার ক্ষেত্রে প্রান্তীয় বেগের মান বড় হবে। যদি বড় বস্তু কণাকে একটা উপর থেকে ফেলে দিই তাহলে তার গতিবেগের মান বেশি হবে, অর্থাৎ ভিটি প্রপোর্শনাল টু আর কিউব আমরা দেখতে পাচ্ছি। আবার প্রান্তীয় গতিবেগটা কিসের, ভিটি ব্যস্তানুপাতিক সম্পর্ক, ঘন যে মাধ্যমের মধ্য দিয়ে পড়ছে তার যে সান্দ্রতাঙ্কের সঙ্গে ব্যস্তানুপাতিক সম্পর্ক, অর্থাৎ সান্দ্রতাঙ্ক বাড়লে গতিবেগ কমে যাবে, বোঝা গেছে? আর কি, এই যে রোটা যদি বড় হয় সিগমার থেকে তবে সে ভিটিটা অর্থাৎ বস্তুটা নিচের দিকে পড়তে থাকবে, অর্থাৎ তখন বস্তুটা নিচের দিকে তার গতিবেগ হবে। আর যদি রোটা ছোট হয়ে যায় সিগমার থেকে তখন বস্তুটা উপরের দিকে উঠে চলে যাবে, উপরের দিকে উঠে তার টার্মিনাল গতি হয়ে যাবে, কারণ এটা তখন মাইনাস সাইন এসে যাবে, গতিবেগের দিক তখন মাইনাস হয়ে যাবে। অর্থাৎ বস্তুর উপাদানের ঘনত্ব যদি যে মাধ্যমের ঘনত্বের তুলনায় কম হয় সে তখন উপরের দিকে উড়া শুরু করে দেবে, বোঝা গেছে? উপরের দিকে সে তীব্র গতিতে উঠতে শুরু করে দেবে, তার টার্মিনাল ভেলোসিটি তার উপরের দিকে হবে। তো এই রকম ভাবে আমরা কয়েকটা যে বিষয়গুলো এখানে আলোচনা করে নিলাম। তো বুঝতে পেরেছিস প্রান্তীয় গতিবেগ কিভাবে সৃষ্টি হচ্ছে, তার জন্য কিভাবে প্লবতা, তার ওজন, তার হচ্ছে যে সান্দ্রতা, এই তিনটা বল নির্ভর করছে। তো সেখানে নিশ্চয়ই বুঝেছিস। তো এই হচ্ছে আমাদের আজকের সান্দ্রতা যে চ্যাপ্টারটা। তো আর একটা জিনিস এখানে রয়েছে যে কোনো নলের মধ্য দিয়ে তরল গেলে প্রবাহিত কত হারে তরল প্রবাহিত হবে, এই সান্দ্রতার সঙ্গে সেটা এই সান্দ্রতার সঙ্গে কোনো সম্পর্ক নেই। সিম্পল একটা তোদের এই গণিতগুলো তোরা এমনি ম্যাথামেটিক্সেও করবি। যেমন ধরো কোনো একটা নলের মুখ দিয়ে ভি টার্মিনাল গতিতে অর্থাৎ নির্দিষ্ট গতিতে ভি গতি নিয়ে একটা তরল প্রবাহিত হচ্ছে, অর্থাৎ এক সেকেন্ডে ভি মিটার দূরত্বের পথ অতিক্রম করছে। তাহলে ওর ক্ষেত্রফল যে নলটার চোঙের ক্ষেত্রফল যদি আমি বলি, চোঙের যে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল যদি এই বলি, তাহলে 1 সেকেন্ড সময়ে কতটা তরল প্রবাহিত হচ্ছে না 1 সেকেন্ড সময়ে যে নির্গত
তরলের আয়তন কত হবে? আয়তন হবে এই যে ভি দৈর্ঘ্যের যে তরলটা পুরোটা বেরিয়ে চলে আসবে, তার 1 সেকেন্ডে গতিবেগ, মানে গতিবেগ ভি কথাটার অর্থ কি 1 সেকেন্ডে ভি মিটার, 1 সেকেন্ডে ভি মিটার তরল বেরিয়ে চলে যাবে। তাহলে 1 সেকেন্ডে যে তরলটা বেরিয়ে আসবে তার দৈর্ঘ্যটা ভি, আর তার যে প্রস্থচ্ছেদ যেটা এই, অর্থাৎ এই আয়তনে তরলটা বেরিয়ে আসবে। তাহলে এই আয়তনে তরলের হার, এটাই হচ্ছে তরল প্রবাহের হার। এবং বোঝা গেছে? তাহলে এবং যে যদি ভর কতটা প্রবাহিত হচ্ছে যদি বলে এর সঙ্গে, তাহলে ঘনত্ব গুণ করলেই মানে ভর বেরিয়ে আসবে, অর্থাৎ কত পরিমাণ ভর 1 সেকেন্ডে বেরিয়ে যাচ্ছে। তাহলে ভি গুণিতক এ গুণিতক যে ওর যে ঘনত্বটা গুণ করলেই হয়ে যাবে কত পরিমাণ ভর নির্গত হচ্ছে, সেটা আমরা পেয়ে যাব। তো এইগুলো একটা সিম্পল জিনিস, এটা তো এখানকার সঙ্গে কোনো সম্পর্ক নেই, তবু বইতে যেহেতু দেওয়া আছে আমি বলে দিলাম। তো এই চ্যাপ্টারটা তোরা ভালো করে পড়িস, এখানে খুব একটা কঠিন নেই, জাস্ট বুঝতে হবে ভালো করে এর সঙ্গে পার্থক্য প্রথম থেকে। তাহলে আরেকবার মনে করে নিস, সান্দ্রতা কাকে বলে, কিভাবে সৃষ্টি হয়েছিল গতিবেগের পার্থক্যের জন্য। তারপরে কি এটার সঙ্গে ঘর্ষণ বলের একটা পার্থক্য তোরা ভালো করে বোঝার চেষ্টা করবি। তারপরে কি যে ওই সান্দ্রতাঙ্ক, যে সান্দ্রতাঙ্ক অর্থাৎ প্রত্যেক তরলের যে আলাদা আলাদা মান হবে, একটা ভৌত রাশি দিয়ে আমরা চিহ্নিত করেছি যাকে বললাম সান্দ্রতাঙ্ক। সেটা সংজ্ঞাটা ভালো করে সেই সমীকরণটা থেকে কি করে করলাম নিজেরা বুঝে বুঝে করবি। তারপরে এই যে 2 প্রকার গতিবেগের কথা আলোচনা করলাম, ধারারেখ আর হচ্ছে অশান্ত প্রবাহ। একটা যে গতিবেগের মানটা কিভাবে বিভিন্ন জিনিসের উপর নির্ভর করে সেটা। তারপরে আমরা এই টার্মিনাল ভেলোসিটিটা আলোচনা করব। তো এইটা হচ্ছে আজকের আমাদের ক্লাসটা, এখানেই আমরা শেষ করছি।